প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডাইরেক্টরদের ট্রানজ্যাকশন নিয়ে কথা বলবো। স্টক মার্কেটের একজন ইনভেস্টর হিসেবে এই বিষয়টা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে একজন ডাইরেক্টর তিনি যখন শেয়ার কিনেন তখন আমাদের কি ভাবা উচিত বা বিষয়টিকে কিভাবে দেখা উচিত, এবং অপরদিকে তিনি যখন তার হোল্ডে থাকা স্টক বিক্রি করেন সেই বিষয়টিকে আমাদের কিভাবে বিবেচনায় নেওয়া উচিত। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। শুরুতেই একটি কথা বলে রাখি, তা হলো যে ডাইরেক্টরদের যে ট্রানজ্যাকশন নিয়ে আজকে আমরা কথা বলবো, এর দ্বারা আমরা কিভাবে লাভবান হতে পারি বা আমাদের কি ক্ষতি হতে পারে, এটার একটা ইন্ডিকেশন কিন্তু এই ট্রানজ্যাকশনের মধ্যে থাকে। তবে এটা কোনো অ্যাবসোলিউট ইন্ডিকেশন না, এর বাইরেও কিন্তু আরও নানান রকম ব্যাখ্যা থাকতে পারে বা পরিস্থিতি বা প্রেক্ষাপটের ভিন্ন হওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু এর ব্যাখ্যাটাও ভিন্ন হতে পারে। তবে আজকে আমরা ডাইরেক্টরদের ট্রানজ্যাকশনের সম্পর্কিত যে জেনারেল আইডিয়া, এইটা আজকের ভিডিও থেকে আমরা শিখব। ডাইরেক্টরদেরকে সাধারণত ইনসাইডার বলা হয়। ইনসাইডার এই কারণে বলা হয় যে তাদের প্রিভিলেজের কারণে, তাদের ইনফরমেশনে যে অ্যাক্সেসটা রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু সেই অ্যাক্সেসটা থাকে না। এই জন্য ডাইরেক্টরদের ট্রানজ্যাকশনকে ইনসাইডার ট্রানজ্যাকশনও বলা হয়। এখন আরেকটা বিষয় এখানে আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো যে কোনো লিস্টেড কোম্পানির ডাইরেক্টর যদি তার হোল্ডে থাকা শেয়ার বিক্রি করতে চান, এটা স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী তাকে একটা নির্ধারিত সময়ের মধ্যে স্টক এক্সচেঞ্জে একটা ডিক্লারেশন দিতে হয় এবং স্টক এক্সচেঞ্জ সেই ডিক্লারেশনটা আবার পাবলিকের কাছে কিন্তু এটা প্রচার করে। অর্থাৎ এর মাধ্যমে রেগুলেটরি অথরিটি একটা বিষয় নিশ্চিত করার চেষ্টা করে বা কোম্পানিকে দিয়ে, ওই ডাইরেক্টরকে দিয়ে একটা ঘোষণা দেওয়ায় যে তিনি তার শেয়ার বিক্রি করতে চাচ্ছেন বা তিনি তার হোল্ডে থাকা শেয়ারটাকে কেনার মাধ্যমে তার পজিশনটা আরও বাড়াতে চাচ্ছেন। কিন্তু এখন এর প্রেক্ষিতে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, কোন ট্রানজ্যাকশনে কি হয় এটা এখন আমরা জানব। এই ইনসাইডার যে ট্রানজ্যাকশন, এটা হচ্ছে আমাদের কাছে কিন্তু একটা ক্লু যে এটা কোম্পানিতে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট বইয়ের লেখক পিটার লিঞ্চ, তিনি একজন আমেরিকান ইনভেস্টর। তিনি তার বইয়ে লিখেছেন, দেয়ার ইজ নো বেটার টিপ অফ টু দ্য প্রবাবল সাকসেস অফ এ স্টক দেন দ্যাট পিপল ইন দ্য কোম্পানি আর পুটিং দেয়ার ওন মানি ইন্টু ইট। অর্থাৎ যে একজন কোম্পানির মালিক বা একজন কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তি তার নিজের পকেটের টাকা এই কোম্পানিতে নতুন করে ইনভেস্ট করতেছেন, এর চেয়ে আর ভালো কোনো সুযোগ হতে পারে না। তিনি আরও যে কথাটা বলছেন, হোয়েন ইনসাইডার্স আর বাইং লাইক ক্রেজি ইউ ক্যান বি সার্টেন দ্যাট অ্যাট এ মিনিমাম দ্য কোম্পানি উইল নট গো ব্যাংরাপ্ট ইন দ্য নেক্সট 6 months। তো যখন কোনো একজন কোম্পানির ডাইরেক্টর তার কোম্পানিতে নতুন করে তার গাটের টাকা ইনভেস্ট করতেছে, তখন আপনি এইটুকু অন্তত নিশ্চিত হতে পারেন যে অন্তত 6 মাসের মধ্যে এই কোম্পানিটা দেউলিয়া হইতে যাচ্ছে না। তাই খুব সাধারণভাবেই আমরা এই বিষয়টা বুঝতে পারি যে যখন কোনো একটা কোম্পানির ডাইরেক্টর তার কোম্পানির শেয়ারে হোল্ডিং বাড়ানোর জন্য শেয়ার পাবলিকের কাছ থেকে কিনে নেন বা পাবলিক মার্কেট থেকে কিনেন, তার মানে হলো যে এটা একটা গুড সাইন যে কোম্পানিতে ভালো কিছু হতে যাচ্ছে। এটা একটা জেনারেল আইডিয়া। ঠিক এর বিপরীতে অপরদিকে যে আইডিয়া, সেটা হলো যে যখন একটা কোম্পানির ডাইরেক্টর কোম্পানির শেয়ার সেল করেন, তো সেই ক্ষেত্রে এই পরিস্থিতিটা কিন্তু ভিন্ন হতে পারে। তো এখান থেকে ধারণা করা যায় যে কোম্পানিটা সম্ভবত কোম্পানির ভিতরে কোনো রকম সমস্যা আছে বা হতে যাচ্ছে, যেই কারণে কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তি তিনি তার পজিশনটা সেল করতে চাচ্ছেন। তবে সব ক্ষেত্রেই যে বিষয়টা এরকম হয় তা কিন্তু না, এর ব্যতিক্রমও হতে পারে। কারণ একজন ডাইরেক্টর তার ব্যক্তিগত প্রয়োজনে তার টাকা দরকার হতে পারে,
তিনি তার কোম্পানির হোল্ডিং কমিয়ে এই টাকা তিনি হয়তো তার নতুন কোনো ভেঞ্চারে তিনি বিনিয়োগ করতে পারেন, বা তার যে কোনো প্রয়োজন তিনি মেটানোর জন্য কিন্তু এই কাজটা করে থাকতে পারেন। তবে কথা হলো যে কোনো একটা স্টক পিটার লিঞ্চ যেটা বলেছেন যে দেখা যাচ্ছে $3 থেকে বেড়ে $12 হয়ে গেছে। তো তখন আবার এই ঘটনা ঘটলো যে কোম্পানির ডাইরেক্টরদের পজিশন তারা উল্লেখযোগ্য অংশ কিন্তু এই সময়ের মধ্যে সেল করে দিয়েছেন। তো এইটা হচ্ছে খুবই রিস্কি একটা ব্যাপার। তো এই সময় দেখা যায় যে তারা তাদের পজিশনটা সেল করে সাধারণ পাবলিককে কিন্তু তাদের এই শেয়ারটা সাধারণ পাবলিকের হাতে গছিয়ে দিয়ে তারা কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। তো তারপরেও যে বিষয়টা আমাদেরকে মানে যখন ডাইরেক্টররা কিনতেছেন বা বিক্রি করতেছেন, দুইটা বিষয়ই কিন্তু আমাদেরকে সচেতনভাবে খেয়াল করতে হবে, এবং সমসাময়িক যেই ঘটনাগুলো ঘটতেছে বা যেই অন্যান্য যেসব নিউজ আমরা অনেক সূত্র থেকে পেয়ে থাকি সেইগুলোর সাথে কিন্তু মিলিয়ে আমাদেরকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যে একজন ডাইরেক্টর সেল করতেছেন, তো তখন আমি আমার পজিশনটা কি হোল্ড করব নাকি আমিও সেল করে বের হয়ে যাব। আবার ঠিক একইভাবে যখন একজন ডাইরেক্টর কিনতেছেন, দেখা যাচ্ছে যে ওই স্টকের প্রাইসটা অনেকটা আন্ডার ভ্যালুড আছে, তো তখন আমি কি করব যে আমি আমার পজিশনটা বাড়াবো নাকি আমার পজিশন যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় রাখবো, আমি অপরচুনিটিটা গ্রহণ করব নাকি আমার অবস্থানটা আমি আগের মতোই রাখবো। যা হোক, সর্বোপরি কথা হলো যে ডাইরেক্টরদের ট্রানজ্যাকশনটা এটা আমাদের জন্য একটা সিগন্যাল। এটা ভালো সিগন্যালও হতে পারে, খারাপ সিগন্যালও হতে পারে। এখন সিগন্যালটা কি এটা কিন্তু আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে এই জিনিসটাকে বুঝে নিতে হবে। আর একটা বিষয় আমাদের এখানে মনে রাখা দরকার যে ডাইরেক্টররা কেনার আগে যেমন একটা ডিক্লারেশন দেন, ঠিক তার কেনাটা যখন কমপ্লিট হয়ে যায় তখনও কিন্তু তারা স্টক এক্সচেঞ্জে একটা ডিক্লারেশন দেন। তো এই জন্য আমরা যদি প্রথম ডিক্লারেশনটা ফলো করি এবং মানে খেয়াল করি এবং মার্কেটটা ফলো করতে থাকি, দেখা গেল যে ওনার কেনা শেষ হয়ে গেছে কিন্তু সেই ডিক্লারেশনটাও আমরা মানে কোনোভাবে মিস করে ফেলছি, তো সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। তো এই জন্য আমাদেরকে আগের এবং পরের দুইটা ডিক্লারেশনই খেয়াল করতে হবে। তো এই ছিল আজকের মূল কথা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের ভিডিওতে, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।